বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের আজকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ক্লাস 12-এর যে বাংলা বই রয়েছে, বাংলা বইয়ের তোমাদের যে তৃতীয় গল্পটি রয়েছে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ গল্পের বিষয়বস্তু সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই ভিডিও। তো দেখো, আমি কিন্তু একটি বাংলা বই নিয়ে নিয়েছি, তোমরাও একটি করে বাংলা বই নিয়ে নাও ঝটপট। এবং দেখো, আমি যে লাইনগুলি পড়ছি এবং প্রত্যেকটি লাইনের যে অর্থ, সেই অর্থগুলিও তোমাদেরকে বলে দেবো এবং তোমরা প্রত্যেকে লাইন মিলিয়ে মিলিয়ে চলো, তাহলে কিন্তু তোমাদের গল্পটি শুনতেও ভালো লাগবে এবং পড়তেও ভালো লাগবে। তো চলো, বেশি দেরি না করে শুরু করছি। তো দেখো, এখানে ভারতবর্ষ যে গল্প, সেটির লেখক হলেন সৈয়দ মুস্তাফা সিরাজ। তিনি একজন মুসলিম সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক এবং লেখকও বটে। তো চলো দেখো, এখানে আমি শুরু করছি। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানে গড়ে উঠেছে একটা ছোট বাজার। তাহলে দেখো, এই গল্পে বলা হয়েছে পিচের সড়ক। পিচের সড়ক মানে যেটি পাকা রাস্তা বলা হয়, সেই পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে সেখানে কিন্তু একটি ছোট বাজার গড়ে উঠেছে। পিছনে গ্রাম ঘন বাঁশ বনে ঢাকা। তাহলে দেখো, যেখানে বাজারটি গড়ে উঠেছে তার পিছনে, ঠিক পিছনে কিন্তু গ্রামটিতে বাঁশ বনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই। তাহলে দেখো, যে গ্রামের কথা বলা হয়েছে এখানে, সেখানে কিন্তু কোনো বিদ্যুৎ ছিল না। তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। তাই দেখো, সেখানে যেহেতু বিদ্যুৎ ছিল না, তাই কিন্তু বিমর্ষ সভ্যতার মানে সেখানে অন্ধকারের যে ছায়া, সেটার কথা এখানে উল্লেখ করা হয়েছে। যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী, পরনে যা পোশাক, তা আমেদাবাদের কারখানার তৈরি। তো দেখো, এখানে যদি কোনো যুবক বা যুবতী কাঁচা রাস্তা ধরে তারা আসে এবং তাদের যে পোশাকটা কিন্তু আমেদাবাদের তৈরি। তো আমরা প্রত্যেকেই জানি যে আমেদাবাদে কিন্তু আমাদের কাপড়ের অনেক কল রয়েছে, সেখান থেকে অনেক জামা কাপড় তৈরি হয় এবং সেই জামা কাপড়গুলি পরে তারা যখন গ্রামের দিকে আসে। কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। তাহলে দেখো, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসে। প্রথমে যে প্রশ্নটি আসে সেটি হলো কোথায় বিদ্যুৎ ছিল না, এবং তারপর যে প্রশ্নটি আসে সেটি হলো কোথায় বিদ্যুৎ ছিল। তারপর দেখো, এখানে 3টে চায়ের দোকান। তাহলে দেখো, এখানে যে দোকানগুলির কথা বলা হয়েছে, সেখানে দেখো কি 3টে চায়ের দোকান ছিল, 2টো সন্দেশের, 3টে পোশাকের দোকান এবং একটা মণিহারির এবং 2টো মুদিখানার দোকান। তাহলে দেখো, এখানে এই যে দোকানগুলি রয়েছে, এগুলোও কিন্তু অনেক সময় পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন এসে থাকে। তাহলে দেখো, এখানে আমি বলছি 3টে চায়ের দোকান। তাহলে চায়ের দোকান কটা ছিল? 3টে দোকান ছিল। 2টো সন্দেশ মানে এখানে নানা ধরনের মিষ্টিও পাওয়া যায়। শুধু কি সন্দেশ না, শুধু সন্দেশ নয়, এখানে নানা ধরনের মিষ্টিও পাওয়া যায়। 3টে পোশাকের দোকান। তো দেখো, পোশাকের যে দোকান তোমরা প্রত্যেকেই জানো। একটা মণিহারির দোকান। মণিহারির দোকান বলতে কি বোঝায়? দেখো, মণিহারির দোকান বলতে বোঝায় মেয়েরা যে সাজুগুজু করে তার জন্য যে জিনিসপত্রগুলি লাগে, সেগুলি কিন্তু এই মণিহারির দোকানে পাওয়া যায়। বিশেষ করে মণিহারি দোকানটা মেয়েদের জন্য বা মহিলাদের জন্য। তারপরে দেখো, 2টি মুদিখানার দোকান। মুদিখানার দোকান বলতে এখানে বোঝায় নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলি আমাদের লাগে ঘরের জন্য, সেগুলো কিন্তু এই মুদিখানার দোকানে পাওয়া যায়। তেল, নুন সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আরেকটা আড়ত আছে। দেখো, আড়ত মানে কি? আড়ত মানে যেখানে পাইকারি দরে ব্যবসা করা হয়, সেটাকে কিন্তু আড়ত বলা হয়ে থাকে। এছাড়া একটি হ্যাক্সিং মেশিন আছে। দেখো, হ্যাক্সিং মেশিন মানে কি? হ্যাক্সিং মেশিন মানে হলো এখানে বিভিন্ন যে শস্য থেকে খোসা ছাড়াবার যে যন্ত্র, সেটাকে বলা হয়। বিশেষ করে আমরা যদি বলে থাকি, তাহলে ধান থেকে চাল আলাদা করার যে মেশিন, সেটাকেও কিন্তু এখানে বোঝা হয়ে থাকে বা বোঝানো হয়ে থাকে। তার পিছনে ইট ভাটা আছে। তো দেখো, এখানে গ্রামের যেখানে বাজারটি গড়ে উঠেছিল তার পিছন দিকে যে বর্ণনাগুলি, সেগুলাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। ইটের ভাটা মানে প্রত্যেকেই জানো, যেখানে ইট তৈরি হয়। চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে। তারপর দেখো, চারিদিক থেকে কিন্তু লোকেরা আসে ছোট বাজারটিতে। রাত 9টা অবধি জোর জমজমাটি থাকে। তাহলে দেখো, এখান থেকে আবার প্রশ্ন আসে যে বাজারটি কতক্ষণ পর্যন্ত জমজমাটি থাকে। তো দেখো, জোর 9টা পর্যন্ত ওই বাজারটি জমজমাটি থাকে। তারপর সব ফাঁকা। তারপর কিন্তু ওই বাজারটি ফাঁকা হয়ে যায়। শুধুমাত্র কিছু আলো জ্বলে। কিছু নেগিকুত্তার ছায়া ঘরে পিচের উপর। দেখো, নেগিকুত্তা বলতে কোনগুলোকে বোঝায়? নেগিকুত্তা বলতে প্রত্যেকের গ্রামে যে কুকুরগুলো থেকে থাকে, যেগুলো দেশি কুকুর, সেগুলোকে কিন্তু এখানে নেগিকুত্তা বলা হয়ে থাকে, যেগুলি কিনা পিচের উপর ঘোরাফেরা করে। এরপর দেখো, মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরে শহরের দিকে। এরপর কি হয়? মাঝে মাঝে কখনো কখনো ওই যে ছোট শহর, সেই শহরের মাঝ দিয়ে বা বাজারের মাঝ দিয়ে দূরের শহরে ট্রাক চলে যায়। আবার সব চুপচাপ। তারপর দেখো, যখন ট্রাকটা যায় তখন একটু মনে হয় যেন মানুষ বা আর অন্য কেউ আছে। আর যখন ট্রাকটা চলে যায় তখন কিন্তু সব আবার চুপচাপ হয়ে যায়। বাঁকের মুখে
আদিকালের বট গাছের পেঁচার ডাক স্তম্ভতার অন্তর্গত মনে হয়। তো দেখো এখানে আদিকাল, আদিকাল বলতে বোঝায় প্রাচীনকালকে। তাহলে দেখো সেই বাঁকের মুখে প্রাচীনকালের একটা যে বট গাছ রয়েছে সেই বট গাছে পেঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। ওই পেঁচার ডাকও কিন্তু কখনো কখনো আবার শোনা যায় না। তো দেখো এখানে সময়টি ছিল শীতের। তো দেখো এই গল্পটা যখন লেখক লিখেছেন তখন সময়কালটি ছিল কি, শীতের। আর আমাদের উচ্চ মাধ্যমিকে বাংলাতে যে বেশিরভাগ গল্প বা কবিতা রয়েছে সেগুলি কিন্তু সবটাই শীতের কথা উল্লেখ রয়েছে। যেমন তোমরা যদি দেখো তাহলে এখানে শিকার যে কবিতা রয়েছে সেটাও কিন্তু শীতের কথা বলা হয়েছে। এছাড়াও ভারতবর্ষের যে গল্প আছে এটাও কিন্তু শীতের। তো যাই হোক না কেন, দেখো এখানে বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তো দেখো এখানে বাজারের কোন দিকে মাঠ ছিল, বাজারের উত্তর দিকে বিশাল মাঠ ছিল এবং যেখান থেকে কনকনে বাতাস আসছিল। কনকনে বলা হয়েছে এই কারণেই, কারণ আমরা জানি প্রত্যেকেই শীতকালের যে বাতাস সেটা কিন্তু অনেক সময় কনকনেই হয়ে থাকে। তারপর আকাশ ধূসর হলো মেঘে। তারপর দেখো কিছুক্ষণ পরেই মেঘ ধরলো এবং মেঘটা কিন্তু খুবই ধূসর হলো, মানে কালো রঙের হলো। হালকা বৃষ্টি শুরু হলো। তারপর কি হলো, হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলা শীত এমনিতেই খুব জাঁকালো। দেখো এখানে রাঢ় বাংলা বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হয়েছে, সাধারণত পুরুলিয়া, বাঁকুড়া, আবার পূর্ব বর্ধমান, এইসব যে অঞ্চলগুলি রয়েছে এগুলিকে কিন্তু রাঢ় বাংলা বলা হয়ে থাকে। কারণ এইসব যে অঞ্চল আছে সেখানে কিন্তু শীতের সময় প্রচুর শীত, আবার যখন গরম, গ্রীষ্মকালে গরমটাও কিন্তু খুব বেশি। তারপর দেখো বৃষ্টিতে তা হলো ধারালো। তারপর দেখো এমনিতেই শীত, তার সাথে আরও যে বৃষ্টির সাথে খুব ধারালো হলো। ভদ্রলোকে বলে পৌষে বাদলা। তো দেখো ওই যে ঘটনা, ওই ঘটনাটাকে যারা ভদ্রলোক রয়েছেন তারা কি বলে, তারা বলে পৌষে বাদলা। ছোট লোকে বলে ডাওর। ছোট লোকেরা কি বলে, ডাওর। তো দেখো এগুলা কিন্তু প্রশ্ন আবার এসে থাকে এমসিকিউতে, ভদ্রলোকেরা কি বলে পৌষে বাদলাকে। আচ্ছা এছাড়াও যে ছোট লোকেরা কি বলে, এগুলি কিন্তু তোমরা নোটস করে রাখবে বা নিচে আন্ডারলাইন করে রাখতে পারো, এই লাইনগুলো থেকে প্রশ্ন আসে। আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। তাহলে দেখো বৃষ্টির সঙ্গে যদি বাতাস জোরালো হয় তাহলে তারা কি বলে, তারা বলে ফাঁপি। সেবার সেই আবহাওয়া হয়ে পড়লো ফাঁপি। তাহলে দেখো যে আবহাওয়ার কথা এখানে বলা হয়েছে সেটি কিন্তু ফাঁপিতে পরিণত হয়েছিল। তখন দূরে মাঠে ধান কাটা হয়নি। তখন দেখো দূরের যে মাঠগুলি ছিল সেখানে কিন্তু কোনো ধান কাটা হয়নি। তারপর দেখো সেই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড। কারণ আমরা জানি যখন ধান পাকার মরশুম বা সিজন, সেই সময় যদি জল পড়ে তাহলে কিন্তু ধানের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে থাকে। তাই লোকের মেজাজগুলো বিগড়ে। দেখো এখানে এমনিতেই রাঢ় বাংলা বা পশ্চিমবঙ্গের মধ্যে যে জেলাগুলি রয়েছে খুব অল্প পরিমাণে চাষ হয়ে থাকে। সেই চাষ হওয়ার পরেও যদি অসময়ে বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু মানুষের মাথা বিগড়ে যাওয়ার মতোই ঘটনা। তাই এখানে বলা হয়েছে তাই লোকের মেজাজগুলো বিগড়ে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন এবং মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানে। তো দেখো এখানে কি বলা হয়েছে, চাষাভুষো মানে যারা চাষি প্রকৃতির মানুষ তারা কি করতে থাকলো, তারা চায়ের দোকানে আড্ডা দিতে থাকলো। কেন আড্ডা দিয়েছিল, যেহেতু মানে শীতের সময় এবং বৃষ্টি, তাহলে কিন্তু কারো কোনো কাজ নেই, যার কারণে তারা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। এবং কি করছিল, আড্ডা দেওয়ার সাথে সাথে তারা একটি রোদ ঝলমলের দিনের জন্য অপেক্ষা করছিল। এবং শেষ পর্যন্ত কি হয়, তারা প্রত্যেকে মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ এবং ভগবানের, মানে যে যে ধর্মের সেই ধর্মের যারা দেবতা রয়েছে তাদের নানা রকমভাবে বিভিন্ন ধরনের ভাষা তারা এখানে বলেছে। তারপর দেখো শেষ অবধি ক্ষিপ্ত কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার উপর আর কোনো শালা নেই রে ভাই, কেউ নাই। তো দেখো এখানে কোনো যুবক চাষি যাদের রক্তের জোর রয়েছে বা যৌবনকাল রয়েছে তারা কিন্তু অনেক সময় কোনো কিছু তোয়াক্কা না করে কি করে, তারা কিন্তু ভগবানকেও ছাড়েন না। তাই এখানে কি বলেছেন দেখো, শেষ অবধি ক্ষিপ্ত কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার উপর আর কোনো শালা নেই রে ভাই, কেউ নাই। তো দেখো এই লাইনটির অর্থ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপর দেখো পরের যে লাইনটি রয়েছে, কেউ মাথার উপর, তখন কেউ নেই মাথার উপর, তখন যা খুশি করা যায়। তো দেখো এখানে কি বলা হয়েছে, মাথার উপর যদি কেউ না থাকে তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু করা যায়, এটাই এখানে বলা হয়েছে। যেমন ধরো আমরা কি করি, অনেক সময় বাড়িতে যদি বাবা বা মায়েরা না থেকে থাকে তখন কিন্তু আমরা নিজেদের মতন করে নানা রকমের কাজকর্ম করি। ঠিক সেরকমই এখানেই বলা হয়েছে, কেউ মাথার উপর না থাকলে তখন যা খুশি করা যায়, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপর দেখো রয়েছে ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে। তারপর দেখো যখনই একসাথে 2 থেকে 5 জন মানুষ জড়ো হবে তখন কিন্তু কি হয়, তাদের মধ্যে তর্ক বিতর্ক চলে। দেখো এখানে কি বলা হয়েছে, ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে। কেন বাঁধে, কারণ অনেকজন সেখানে আড্ডা দিতেছিল, তার কারণে এই ঘটনাটা। তারপর দেখো তর্কর খাতির যখন শেষ হয় তখন কি হয়, মারামারির উপক্রম হয়। দেখো এখানে শুধু তর্ক হলে আলাদা ব্যাপার ছিল, যখন তর্কটা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু সেটি কিসের রূপ নেয়, মারামারির রূপ নেয়। এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই। তো দেখো এখানে তর্কের কোনো প্রসঙ্গ মানে কোনো তর্ক করার জন্য কোনো বিষয়ের প্রয়োজন হয় না, কিছু একটা পেলেই হলো, যে কোনো একটা বিষয় পেলেই হলো, তাতেই কিন্তু তর্ক বিতর্ক জোর চলে।
সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না। তো দেখো এমনিতেই শীতকাল, তারপর আবার দুর্যোগ, তাহলে কিন্তু মানুষরা কি করে, ঘরে বসে বসে প্রত্যেকেই বোরিং ফিল করে, তাই তারা কি করে, তাদের সময় কাটে না। তখন কি করে, দেখো এখানে সবাই চলে আসে সভ্যতার ছোট উনুনের পাশে। তাই তারা কি করে, ছোট উনুন বলতে এখানে বাজারের কথা বলা হয়েছে, তাই তারা বাজারের পাশে চলে আসে হাত পা সেঁকে নিতে। আচ্ছা দেখো, এইটুকু যা সুখ, তখন এইটুকু সুখ বলতে কিসের কথা বলা হয়েছে, দেখো শীতকালে সুখ বলতে বোঝানো হয়েছে যখন প্রচুর পরিমাণে শীত বা ঠান্ডা লাগে, তখন কিন্তু আগুন ধরিয়ে হাত পা সেঁকে নেওয়ার যে একটা সুযোগ, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতে নানান কথা আসে। তাই দেখো এখানে কি হয়, দিন কাটানোর জন্য তারা কিন্তু নানান ধরনের আলাপ আলোচনা করে থাকে। তারপর দেখো কি ধরনের তারা আলোচনা করে থাকে, বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক। তাহলে দেখো এই যে আলোচনাগুলি, তারা কি নিয়ে আলোচনা করে সময় কাটানোর জন্য, কখনো কখনো বোম্বাইয়ের যে অভিনেতা বা অভিনেত্রী আছে তাদের কথা তো আছেই, তাছাড়া গায়ক আছে, অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ এইসব নিয়ে তারা কিন্তু আলোচনা করে। এবং শেষ পর্যন্ত দেখো যখন এই প্রসঙ্গগুলি তাদের কিছু মনে হয় না, তখন কি হয়, নয়তো সরা বাউরি সে সবই এসে পড়ে। তো দেখো এখানে কি হয়, দেখো আমরা প্রত্যেকেই কিন্তু জানি, যখন আমাদেরও কোনো কাজ না থাকে তখন আমরা কি করি, দেখবে প্রত্যেকের গ্রামেই কিন্তু দু একজন করে সেরকম বিশেষ লোক থাকে, যাকে নিয়ে আলোচনা না করলে মানে হয়তো আমাদের পেটের ভাত হজম হয় না। ঠিক সেরকমই কিন্তু এখানে কি হয়, শীতের সময় তারা কি করে, অভিনেতা বা অভিনেত্রী তারা তো আছেনই, তাদের সাথে কি হয়, এখানে তাদের গ্রামের যে সরা বাউরি বলে একজন আছে, তাকেও কিন্তু তারা শেষ পর্যন্ত ছাড়েনি। তো যাই হোক, তারপর দেখো জোর কথা কাটাকাটি হয় এবং চালার বিক্রিটাও বাড়ে। তো দেখো এখানে কি বলা হয়েছে, যেহেতু চায়ের দোকানে অনেক মানুষের ভিড় হয় এবং তাদের মধ্যে যে তর্কের খাতিরে কথা কাটাকাটি হয়, সেই প্রসঙ্গে কি হয়, চাওয়ালা যে রয়েছে তার কিন্তু বিক্রিটা বেশ ভালোই হয়। ধানের মরশুম, আজ না হোক কাল পয়সা পাবেই, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। তো দেখো এখানে কি হয়, যে চাওয়ালা রয়েছে সে কি করে ধার দেয়, কেন দেয়, কারণ ধানের মরশুম, মানে আমরা বাংলাতে যেটা বলে থাকি অগ্রহায়ণ মাস, মানে অনেক সময় বলে না যে বাঙালিদের যখন বাড়িতে কিছু বেশ একটা মানে খাবার দাবার থেকে থাকে, তখন তারা কি বলে যে এখন তো অঘ্রাণ মাস, এখন আবার কিসের অভাব, আজ না হোক কাল না হোক কোনো একদিন ধান বিক্রি করে টাকা দিয়ে দেবো। ঠিক সেরকমই কিন্তু এখানে দেখো কি বলেছে লেখক, ধানের মরশুম, আজ না হোক কাল পয়সা পাবেই তো, ধারের অঙ্ক বেড়েই চলে। তাই দেখো এখানে যেহেতু ধান পাকতে শুরু করেছে, তাই কিন্তু ধানের উপর এখানে নানান ধরনের যে কেনা বেচার পর যে টাকা পয়সা পাওয়ার আশাটা, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তারপর দেখো পরের যে লাইনটি আছে, সেই সময় এলো এক বুড়ি। তারপর দেখো ওই কথা কাটাকাটি শেষ হতেই বা তাদের মাঝে একজন বুড়ি এলো। সেই বুড়িটি কেমন ছিল দেখো, থুত্তুরে কুজো ভিকরি বুড়ি। তো দেখো তার এখানে যে চেহারা, সেই চেহারাটা কেমন ছিল, থুত্তুরে কুজো ভিকারি বুড়ি, মানে কুজো মানে তার বয়সের ভারে সে কুজো হয়ে গেছে এবং রাক্ষসী চেহারা, এবং চেহারাটা কি অনেকটা রাক্ষসীর মতো। এক মাথা সাদা চুল, এবং দেখো মাথায় তার কি রয়েছে, মাথাতে সাদা চুল রয়েছে, ছেঁড়া নোংরা কাপড় পরে। তাহলে দেখো গায়ের যে কাপড়, তাহলে সেটা কেমন ছিল, ছেঁড়া ছিল এবং নোংরা ছিল। তো দেখো এখানে কিন্তু অনেক সময় প্রশ্ন এসে থাকে যে বুড়ির চেহারার বর্ণনা দাও, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে থাকে এমসিকিউ প্রশ্নেতে। তো দেখো এখানে তখন তোমরা কি লিখবে, দেখো বুড়ির যদি চেহারার বর্ণনা বলে, তাহলে এখানে লিখবে যে বুড়ি ছিল, ওর চেহারাটা ছিল কি রাক্ষসী চেহারা, এবং তার মাথাতে সাদা চুল ছিল, আর পরনে কি ছিল, পরনে ছিল ছেঁড়া নোংরা কাপড় একটা, গায়ে জড়ানো ছিল তেমনি চিটচিটে তুলোর কম্বল, এবং হাতে বেটে লাঠি ছিল, এবং তার হাতে কি ছিল, একটি ছোট বেটে লাঠি ছিল। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। তাহলে দেখো এখানে ওই যে পিচ রাস্তা, সেই পিচ রাস্তা ধরে একই তালে সে হেঁটে আসতে শুরু করেছিল। ক্ষয়া খুরবুটে মুখ, তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। তো দেখো এখানে যেহেতু তার বয়সটা কিন্তু অনেক হয়ে গেছে, তাই কিন্তু তার মুখে অনেক যে বয়সের যে ছাপ, সেটা কিন্তু ফুটে উঠেছিল। তো তোমরা প্রত্যেকে দেখবে যাদের এখন দেখো আমাদের কি যৌবনকাল, এখন যৌবনকালে আমাদের কি হয়, শরীরটার সমস্ত যে চামড়াগুলি আছে, সেই চামড়াগুলি কিন্তু টান টান থাকে, এবং যখন বয়স হয়ে যায় তখন কি হয়, সমস্ত যে শরীরের চামড়াগুলি সেগুলো কিন্তু আস্তে আস্তে লুজ হয়ে যায়। তো দেখো এখানে তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইলো সে। তাহলে দেখো এদিকে কিন্তু তাদের মধ্যে মানে যে লোকগুলি তর্ক বিতর্ক চালাচ্ছিল, তাদের মধ্যে সে ঢুকলো এবং কি করলো, সেখানে সে চা চাইলো চাওয়ালার কাছে, যে দোকানে ছিল। তাকে দেখে সবাই তর্ক থামলো। তাহলে কি হলো, যখন তর্ক চলছিল তাকে দেখে কিন্তু সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো, সেটাই সবাইকে অবাক করেছিল। তো দেখো এখানে কিভাবে সে এই দুর্যোগের মধ্যে হেঁটে আসতে পেরেছিল, সেটাই কিন্তু সবাইকে অবাক করেছিল। তারপর দেখো চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো। তাহলে বুড়ি কী করলো, এখানে চাটা খুব আরামে গিললো এবং সকলের মুখের দিকে তাকালো।
কিন্তু কিছু বলল না। তাকালো বটে কিন্তু কিছু সে বলল না। তখন একজন তাকে জিজ্ঞাসা করলো, ও বুড়ি তুমি এলে কোত্থেকে? তখন তাদের মধ্যে ওই চা দোকানে যে লোকগুলি ছিল তাদের মধ্যে একজন তাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, যে ও বুড়ি তুমি কোথায় থাকো বা কোথা থেকে এলে? বুড়ি বুড়ি বলে মেজাজি। দেখো মেজাজি মানে কি, কতগুলো আমরা দেখো কি করে অনেক সময় দিদিমা বা অন্যান্য যারা একটু বয়স থাকে, যারা কিন্তু একটু কোনো কটু কথা বললে দ্রুত খুব রেগে যায়। তো দেখো তাদের স্বভাবটাই কিন্তু এই ধরনের, যাকে আমরা মেজাজি বলে থাকি। দেখো কি করলো, গজগজ করে জবাব দিল। সে কিন্তু গজগজ করতে করতে জবাব দিল। কি জবাব দিল? সে কোথায় তোমাদের কাজ কি বাছারা? দেখো বুড়ি কিন্তু এখানে বলছে যে আমি যোধায় থাকি বা যেখানে থাকি সে কথা জেনে তোমাদের লাভ কি, সেটাই এখানে বলা হয়েছে। ওরা হেসে উঠলো। তারপর দেখো আমরা কি করি, যদি ওই দিদিমা বা কোনো একটা দিদিমা পাড়ার থাকে, তাকে যদি আমরা অল্প কথায় রাগাতে পারি এবং সে যদি বারে বারে রেগে যায়, তাহলে কি করি আমরা, তাকে আবার রাগানোর জন্য বিভিন্ন ধরনের কথা বলে থাকি। তো দেখো এখানে কিন্তু সেরকমই হয়েছে। কি করলো, ওরা খুব আনন্দ পেলো এবং হেসে উঠলো। কি বললো, ওরা বললো ওরে বাবা ভারী তেজি দেখছি। তাহলে দেখো এখানে তারা বললো যে খুব তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে। তো দেখো এখানে টাট্টু এক ধরনের ঘোড়া হয়, ছোট ঘোড়া, তো তার মতন এখানে বেরিয়ে পড়েছে। তারপর দেখো বুড়ি কিন্তু রেগে গিয়ে কি বললো ওদেরকে, বুড়ি খেপে গেল এবং কি বললো, তোমাদের কর্তা বাবা টাট্টু। মানে দেখো কর্তা বাবা বলতে এখানে কি বুঝে, বাড়ির যে বড়রা থাকে, দাদু বা বাবা, তাদেরকেও কিন্তু এখানে বোঝানো হয়ে থাকে। খবরদার অকথা কুকথা বলো না, মানে কোনো খারাপ কথা বলো না, এটা কিন্তু বুড়ি বললো ওদেরকে। আমি যেখান থেকে আসি লোকের কি, দেখো এখানে কি বলা হয়েছে, বলছে আমি যেখান থেকে আসি লোকের কি। একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি তুমি থাকো কোথায়, তাই জিজ্ঞেস করছে এরা। তাহলে দেখো এখানে কি বলছে, বলছে যে তুমি থাকো কোথায় সেটাই এরা জিজ্ঞাসা করছে। বলেই সে কম্বলের ভেতর থেকে একটা নেকড়ায় বাঁধা পয়সা খুলতে থাকলো। তারপর দেখো কি করলো, বুড়ির যে পুটলি ছিল সেই পুটলির থেকে সে একটা ছেঁড়া নেকড়া বার করলো এবং সেখান থেকে সে পয়সা খুলতে থাকলো। তারপর চায়ের দোকানে দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। তারপর কি করলো, চায়ের দোকানের যে দাম সেই দামটি মিটিয়ে দিয়ে সে আবার রাস্তায় নামলো। লোকেরা চেঁচিয়ে উঠলো, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। তাহলে দেখো এখানে কি করছে, তারা কিন্তু বিভিন্ন আলাপ আলোচনা করছিল কি সম্পর্কে, যে এই দুর্যোগের মধ্যে বুড়িটা যে রাস্তায় হাঁটছে, সেই হাঁটার কারণে কিন্তু সে বুড়িটা মরে যেতে পারে, সেটাই কিন্তু এখানে তারা আলাপ আলোচনা করছে। বুড়ি ঘুরলো এবং বলল, তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক। তো দেখো আমি প্রথমেই কিন্তু বলেছি, পাড়ায় যেরকম দিদিমা থাকে তাদের সাথে তোমরা এরকম ধরনের ইয়ার্কি ঠাট্টা একবার করে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কি বললো, বুড়ি ঘুরে নিয়ে বললো, তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক। শতগোষ্ঠী মানে তোমাদের যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর মরার কথাই কিন্তু এখানে বুড়ি বলেছে। তারপর দেখো সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাঁকের মুখের বটতলায় গেল। তাহলে দেখো এখানে যেহেতু বৃষ্টি হচ্ছিল খুব হালকা হালকা, সেই বৃষ্টির মধ্যে দিয়ে বুড়ি নড়বড় করে বাঁকের মুখে যে বট গাছ রয়েছে সেই বট গাছের তলায় গেল। বটতলাটা ফাঁকা। তো দেখো যেহেতু এখানে বৃষ্টি হচ্ছিল তাই কিন্তু বটতলাটা ফাঁকা ছিল। মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। তাই দেখো এখানে মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়লো। তাহলে কি করলো, সেখানে সে বটতলায় গেল এবং গাছের গোড়ায় যে মোটা মোটা শিকড়গুলি ছিল সেই শিকড়ের কাছে সে বসে পড়লো। শেকড়টার পিছনে বুড়ির গা খোদল আছে, গুড়ির গায়ে খোদল আছে। খোদল মানে কি, অনেকটা চেয়ারের মতো, যেগুলি অনেক বড় বড় গাছ হয়ে থাকে সেগুলিতে কিন্তু অনেক চেয়ারের মতো অনেক সময় থেকে থাকে, যেগুলিতে কিন্তু অনেক সহজে বসা যায়। তো দেখো এখানে সেটাই বলা হয়েছে, শেকড়টার পিছনে গুড়ির গায়ে খোদল আছে। খোদল মানে এখানে দেখো ওই গাছের যে শিকড় রয়েছে, শিকড়ের যে মাঝে ফাঁক রয়েছে সেই ফাঁকের কথা এখানে বলা হয়েছে। সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। তাহলে কি করলো, সেখানে সে পা ঠেকিয়ে এবং পাগুলো তার আগে দিকে ছড়িয়ে রাখলো। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। এখানে বোঝা গেল যে বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বিক্ষোভ আসেনি, অর্থাৎ সে বুড়ি এখানে বিক্ষোভ আসেনি বলতে এখানে বুড়ি গাছতলাতেই থাকে। কেউ কেউ বলল বরং বারোয়ারি তলায় গেলেই পারতো। তাহলে দেখো এখানে সে একটা বারোয়ারি তলার কথা বলা হয়েছে। এখানে অনেকে আলাপ আলোচনা করে যে বুড়ি বটতলায় না গিয়ে তাদের যে বারোয়ারি তলা ছিল সেখানে যদি যেত তাহলে কিন্তু তারা ভালো করতো, নির্ঘাত মরে যাবে। তাহলে দেখো তারা আলাপ আলোচনা করছে যে বুড়ি কিন্তু এই শীতেই মারা যাবে। এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়লো। তারপর দেখো এখানে অনেক কথা এলো, আবার জমে গেলো তাদের কিন্তু যে আড্ডা, সেই আড্ডাটা আবারও জমজমাটি হয়ে গেল। তারপর দেখো এখানে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন আছে। দেখো পুরনো ডাকপুরুষের বচন মানে কি, প্রাচীনকালের যারা একটু সেই ধরনের মানুষ ছিল, মানে
অজাতান্ত্রিক এই ধরনের মানুষ, তাদের কিন্তু কটা বচন ছিল, সেগুলির মধ্যে কি দেখো, তা হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। তো দেখো এখানে শনিতে যদি কোনো বাদলা বা বৃষ্টিপাত শুরু হয় তাহলে সেটি কদিন থাকে, 7 দিন থাকে। মঙ্গলে কদিন থাকে, 5 দিন থাকে। বুধে কদিন থাকে, বুধে 3 দিন থাকে। বাকি সব দিন দিন, বাকি যে অন্য দিনগুলি রয়েছে সেগুলিতে যদি লাগে তাহলে কিন্তু একদিনই শেষ হয়ে যায়, মানে থেমে যায়। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3। এটাই কিন্তু আমি তোমাদেরকে বুঝালাম। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই কিন্তু আমি এর একটি দ্বিতীয় পার্ট করে দিচ্ছি। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্রত্যেকেই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তুমি যেমন শুনে উপকৃত হয়েছো তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। এর দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসছে।